আওয়াজ করতে মানা করো। ওইখানে যারা আছে তাদেরকে এখানে আসতে বলো। ওইখানে যারা আছে তাদেরকে এখানে আসতে বলো। আজকে এখানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং আমার এখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা এবং আমার ভাই দাদার অনেকে আছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে সংবাদ সম্মেলন ডাকার মূল উদ্দেশ্য হলো একটা কারেকশন দেওয়া, কারণ আমাকে নিয়ে অনেকে বিভিন্ন রকম নিউজ করতেছে যেটা আমাকে কেউ বলে নাই, এবং না বলার কারণটা হলো অনেকে বলতেছে আমি ডুয়াল ন্যাশনালিটির কারণে আমাকে এখানে অবৈধ ঘোষণা করছে। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হলো আপনারা হাইকোর্টের রিট নাম্বার 1053 অনুযায়ী আপনারা দেখবেন আমি কিন্তু এখানে যখন আমাকে এখানে ডিসি অফিসে আমাকে যখন নিবন্ধন বাতিল করলো, এর আগে থেকে একটা প্ল্যান করা ছিল, এবং এখানে একজন যে করণিক আমাদের যে টাইপরাইটারটা, এটা একটা সুজনের লোক, সে নিজেই এটা মিথ্যাটা এখানে ঢুকাই দিয়েছে, যেটা আমাদের এবং সবচেয়ে দুঃখজনক এবং আমার ব্যর্থতা সেটা হলো আমার সাইনটাও তারা দিয়ে দিছে। এটা হলো একটা আমার জন্য কলঙ্কের অধ্যায়, আমার বলার কিছু নাই। দ্বিতীয় কথা, এই যে একটা লোক, তার নামটা নিতে চাই নাই, কিন্তু এই লোকটা আমার কাছে যে পরিমাণ সাহায্য সহযোগিতা নিছে এবং বিগত উপজেলা চেয়ারম্যানের কতবার আমাকে ফোন করছে, কতবার টাকার জন্য কি করছে এটা আল্লাহ জানে, তাছাড়া আর বলার কিছু নাই। সবচেয়ে দুঃখের বিষয়, আমি যখন নির্বাচন কমিশনে ঢাকায় গেলাম, আমি আজকে পরিতাপের বিষয়ে বলতেছি, আমি দেশের বিদেশে অনেক দেশে আইনের সাথে জড়িত, কারণ আমি ক্যাবিনেট এবং অন্যান্য জায়গায় ওকলাতি করি, যেটা বাংলাদেশের চেম্বার কাউন্সিলিং বা ইয়াটা বলেন। কিন্তু আমি পরিতাপের বিষয় যে আজকে আমার দেশে আমি অন্যায় বিচারের সম্মুখীন একজন সাধারণ মানুষের কাছে, কারণ আমাকে এখানে বলল যে আমাকে তারা নিজে টাইপ করে দিছে যৌথ নাগরিক, আমি লিখি নাই, এবং আমার ভুল যে আমি কারেকশনটা করি নাই। ডিসি অফিস এটা অর্গানাইজ ভাবে এটা করছে, তারপরেও নির্বাচন কমিশনার কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করছে, এবং ওরা বলল আপনার এই কারেকশনটা কেন ডিসি অফিসে করলো না, এবং তারা ডিসি অফিসের তথ্যের জানি যে আমাদের এর আগে বাবলু ভাই, আসাদুজ্জামান বাবলু ভাইয়ের কথা না বললেই নয়, তাকে শুধু আমি দেখছি, আমি ভাবছি সে হয়তো টোটালি আইনের মাধ্যমে যেতে পারে না, কিন্তু আমি তো আদালতে যা আইনের শাসন কোথায়, যেখানে 65 কান্ট্রিতে আমি আইন এবং আইনের ব্যবহার এবং আমি বিভিন্ন আইনের শাখার সাথে জড়িত, সেখানে আমার দেশে যে ল সেকশন হাইকোর্টে, সেখানে সাধারণ একজন মানুষ, একজন আমি দলের নাম নিব না, তারা ফোন করে রায় নিয়ে নেয়। এটা আমরা কোন দেশে আছি যেখানে আমার নির্বাচন কমিশন তারা সুন্দরভাবে এটা দিয়ে দিল, কিন্তু একটি দলের পক্ষ হয়ে আজকে একজন নির্বাচনের মার্কা পেয়ে তারা আমাকে টোটালি সারা বাংলাদেশের মধ্যে আমার। দ্বিতীয় হলো, তারপর আমরা অ্যাপিলেট ডিভিশনে গেলাম, অ্যাপিলেট ডিভিশনে যা দেখলাম এখানে আইনের ন্যূনতম বিচার নাই। এখানে হলো সরকার এবং সরকারের যে লোকজন রাতে আমাদেরকে গতকালকে রায়টা দেওয়ার কথা ছিল, ওরা বলে দিল না আমরা কালকে দিব। যখনই বলছে কাল, আমি বুঝছি জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড। আমি একজন আইনের লোক হিসাবে আমি আজকে দুঃখের সাথে বলতে চাই, একটি দল যদি 17 বছর এই অন্যায় করে থাকে, কিন্তু এখন তো অলরেডি অন্যায়ের রাজ্যে আমরা কার কাছে বিচার চাবো? আর আমার মতো লোক যেখানে বিচার পাচ্ছে না, সেই আসাদুজ্জামান বাবলু ভাইকে তো আমার ভুল বুঝার কিছু নাই। ওনার আমলেও তো উনি এই ভিকটিম ছিল, যেখানে কোর্টের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বিচার আশা করছিলাম, সেখানে আমি পেলাম না। মাঝখানে কি করলো, সাংবাদিক ভাইরা লেখালেখি শুরু করলো আমি নাকি যৌথ নাগরিক। যৌথ নাগরিক আমি কিছুই না। এখানকার বিষয়টি ছিল যে আপনি কেন এখানে ওখানে পাইলেন কেন। সরি, আমি আপনাদের শেষ করে কথা বলি। এত বড় তো সংবাদ সম্মেলন হয় না, তারপরে বলতে হবে। আজান দিতে আজান, এটাকে আগে বলেছিল 5 মিনিট পরে করলে আপনি কথা বলেন, কথা বলেন, শেষ করুক, আজানটা শেষ কন্ট্রোল তো কোনো জায়গায় নাই রে ভাই। একটু আজ টাইমটা 1 মিনিট পরে দিলে বললে করে দিতে হবে না, আন্দোলন করতে হবে। 81 করে নির্বাচন হিসাবে সবাই মাঠে নামতে হবে। নিজের উপর ঘেরাও করি,
শর্ট করে বলতে হবে যে আমরা ডিসি অফিসেও আমরা পাই নাই এবং আমরা উচ্চ আদালতেও আমরা রায় পাই নাই। এখন আজানটা মেনটেন করে না করে আমাকে ডাকুন বলা লাগতো না। এই জানি যে এরা ফিরে সব আজান হয়ে গেল, এরা ফিরে এইখানে তো কন্ট্রোল নাই, এখানে তো এয়ার বেড়া চালাচ্ছে না, এরা ওই সেলার বেড়া চালাচ্ছে। আমাদের আনুকূল একটা ভাই একটু চোখের সবাই আলাদা লোক একটু চোখের বাইরে তারপর চালু করো, মাইকটা চালু করো। ওই বন্ধ করলো এখন মেশিনটা। তারপর হলো আমাদের হাইকোর্ট এবং আপিল ডিভিশনের রায়টা আমরা আজকে পেলাম না, এখানে তারা ডিসমিস করে দিল। তো সর্বোপরি যেটা বললাম যে এখানে ডিসি অফিসের প্রতি আর ডিসি অফিসে আমাদের প্রতি ন্যায় বিচার করেনি, এবং এখানেও বিভিন্ন সংবাদপত্র ভাইরা বলতেছে আমি দ্বৈত নাগরিক। এখানে কিন্তু বিষয়টা দ্বৈত নাগরিকতা না, এনারা বলতেছে যে আমার বিষয়টা কিন্তু দ্বৈত নাগরিকতা না। এখানে অনেক অলরেডি নির্বাচন কমিশন ভেরিফাই করছে যে আমার অন্য কোনো দেশের কোনো কাগজপত্র নাই, এবং তারা তারপরে কিন্তু আমাকে মার্কাটা দিছে। এখানে বিষয়টা হলো তারা বলতে চাচ্ছে যে এই নির্বাচন কিভাবে এখানে অ্যালাউ করলো আমাকে, এটার উপর এই যে একজন মোকাররম হোসেন সুজন সাহেব, যিনি আমাকে ভিক্ষা করে কয়েকবার টাকা নিচ্ছে আমার কাছ থেকে, ভিক্ষা বারবার বলে ভাই আপনি আমার হেল্প করেন, হেল্প করলে আমি উপজেলা হয়ে যাই, ভাই আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। এই লোকটাই শুধু আমাকে বলছে 5 বছর আপনার গোলামি করবো, এক নাই জানি দেখেন এই গোলামি করার কথা বলে আমার কাছে বড় অঙ্কের টাকা নিচ্ছে। আপনারা আজকে এই প্রিয় সাংবাদিক ভাইদের পক্ষে কথা বলতেছি, প্রথম ঋণটা কিন্তু উনি করছে বাংলাদেশ, আমাকে ওনার নাম ছিল মোকাররম হোসেন সুজন ভার্সেস বাংলাদেশ ইলেকশন কমিশন ভার্সেস বাংলাদেশ নির্বাচন কমিশন ভার্সেস রেসপন্ডেন্ট আমাকে মোহাম্মদ মঞ্জুম আলী। আপনারা হয়তো জানেন না, সে বিভিন্ন জায়গায় বলতেছে, মিথ্যা কথা বলতেছে আমি নাকি ডুয়াল ন্যাশনালিটির কারণে। সেটা কেন সত্য কথা বলে না যে তার মিথ্যা অন্যায় আচরণের কারণে আজকে সে বিএনপির পক্ষ থেকে আমাকে আজকে এভাবে লুটে দিল আমাকে, সেটা কেন বলে না? সত্য কথাটা লেখনের মাধ্যমে আপনারা তুলে ধরবেন, এবং সত্য কথাটা না বলা পর্যন্ত আমি এই বাংলাদেশের একজন নাগরিক, আমার বাংলাদেশে আমি জানি এই কথা বলার পর জেল হতে পারে, আই এম রেডি টু গো জেল। কারণ এই আইনের শাসন নাই, এদেশে আইনের কোনো বিন্দু মাত্র শ্রদ্ধা দেখার আর প্রশ্নই আসে না। আর আমি কোনো ভীতু নাই, আমি যদি মরেও যাই জেলে, আপনারা জেনে রাখবেন এই গঙ্গাচড়ার মাটি মানুষের জন্য আমার জন্য আল্লাহ মৃত্যু করে। এরা যে 2 নম্বর, এরা আমাদের ভালো মানুষকে রাজনীতি করতেই দেবে না। এদের কারণে আজকে গঙ্গাচড়ার উন্নয়ন সম্ভব না। এদের কারণে শুনেন, আপনাদেরকে বলে যাই, এই ঘটনার সাথে কিন্তু আরো একজন জড়িত আছে, যে বিগত দিনে এই এলাকার মন্ত্রী ছিল, সমস্ত নাটক সে করতে কিন্তু এই মশিউর রহমান রাঙ্গা, উনি কিন্তু সমস্ত নাটকের মূল, যিনি আমাকে আজকে এখানে বিতাড়িত করে ঢাকা থেকে এখানে আনছে, এবং সমস্ত মিথ্যা এভিডেন্স সবকিছু আমার দাবি বাড়ি হতে পারে। হি ইজ নট পার্ট অফ মি, আই এম পার্ট অফ নট অনলি ওয়ান। আই উইল ট্রাই টু কনভিন্স দ্য পিপুল রাইট ওয়ে। আমি মিথ্যা বলতে জানি না, আমি সত্যের মধ্যে আছি। আল্লাহ যেন জীবনের যতটি দিন আছে সত্যের মধ্যে থাকতে দেয়, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা দেয় না। আজকে প্রিয় বন্ধুগণ দেখেন, একজন সাধারণ মানুষ কি পরিমাণ ইমেজ তার, ঢাকা শহরে যে বলে তার 90% ভোট আমাকে অবৈধ করলে সে এমপি, বা এটা বলে সে একজন বড় দলের সমস্ত ক্ষমতা নিয়ে সে ক্যাবিনেটে ফোন দিয়ে সমস্ত, এমন কোন বিএনপির কোন নেতা নাই
তাকে বলে নাই উকিল নাই, সমস্ত এক পাশে, আমি একজন সাধারণ বুদ্ধ মানুষ, আমি এক পাশে। এভাবে মত করে হাইকোর্টের রায় নিতে পারে না, এভাবে মত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে না, এভাবে মত করে ইনজাস্টিস করে সাধারণ মানুষকে ভোটের বাইরে রেখে ক্ষমতা কর্তৃত্ব করার নাম বাংলাদেশের গণতন্ত্র না। আপনারা শুধু লিখে রাখবেন, আমি দ্বৈত নাগরিকত্ব না, আমার কোনো পাসপোর্ট নাই। যারা এই মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছে, যাদের মিথ্যা লেখনির মাধ্যমে আপনাদেরকে বিভ্রান্ত করছে, তাদের মুখে আপনারা জবাব দিবেন। আর পরিশেষে বলতে চাই, আমার যে ভাই বোন যারা গঙ্গাচড়াতে বিগত দিনগুলোতে এত কষ্ট করে আমার জন্য কষ্ট করে অনেক পরিশ্রম করছে, এবং আমি দেখেন অনেকে মনে করতেছে আপনি শুধু ভোটের সময় আসেন। ভাই ভোটের সময় না আসি কি করবো? এখানে কোনো হালাল টাকা নাই ভাই, সব হারাম। কোর্টের মধ্যে হারাম টাকা ভাই, কি আর বলবো, সব হারাম, সবাই হারাম। একটা ন্যায় বিচারকে কিভাবে অন্যায় বিচার করতে হয় আমার চোখের দেখা। আমি যদি গত ভোটের পর ইনকাম না করতাম, আমি কি আমার ভাইদেরকে হেল্প করতে পারতাম? আমি কি এখানে চুরি করব? আপনারা কি মনে করেন আমি এখানে ডাকাতি করে আপনাদের সাধারণ মানুষকে উপকার করব? আমি তো এটা করতে চাই না। আমি চাই সাধারণ মানুষ যারা খেটে আমি আজকে কাজ করি লন্ডনে, বিভিন্ন দেশে আমি ইনকাম করি, সেখান থেকে আমার টাকাটা, হালাল টাকাটা আপনাদেরকে দেই। অনেকে মনে করে শুধু নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় আসার পরে মানুষের ইহা নাই, তাতে কি করবো ভাই? এখানে কোনটা একটা দেখান হালাল? সব তো হারামের মধ্যে পড়ে আছে, সব তো হারামের মধ্যে। যেখানে নির্বাচন কমিশনার শুধু আমার প্রতি ন্যায় বিচার করছে, তাছাড়া ডিসি অফিস, আপনার আদালত, যেখানে মানুষের সর্বোচ্চ আস্থা, সে জায়গায় আমি ন্যায় বিচার পাইনি। কারণ ন্যায় বিচার করবে কে? যে ন্যায় বিচার করবে তার ভিতরে 20 জন বিএনপির লয়েতে বসে, এটা আমাদের লাগবে। এটা কি ন্যায় বিচার? এই রায়টা তাদের লাগবে। এটার গণতন্ত্র, এই গণতন্ত্র আমি যদি বাংলার মানুষের উপকার হয় থাক, সেটাই ভালো। তবে আমি মনে করি আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। যারা আমাকে এত ক্ষতিগ্রস্ত করলো, আমার সাধারণ মানুষের উপকারে আসতে দিল না, তাদেরকে আপনারা দেখবেন। এবং এই যে আজকে মিথ্যা আশ্বাস, আমার কাছে কতবার টাকা নিয়ে উপজেলা নির্বাচন করছে, আরো একটা গ্রুপ আছে ভিক্ষা করে আমাকে উপজেলা সভা বিএনপি যখন কমিটি গঠন করে হয়, ভিক্ষা করে আমার কাছে টাকা নিয়ে ভোট করছে। আমি এসবের আপনাদেরকে নাম বলবো না, কিন্তু এদের ধিক্কার জানাই। আপনাদের মতো ইনজাস্টিস আল্লাহ যেন কারো ঘরের সন্তান জন্ম না দেয়। আপনাদের ঘরে যেন একটা সুপুত্র হয়, যার মাধ্যমে আমরা আখিরাত পাবেন। আপনাদের মতো বেঈমানের মাধ্যমে কোনো আখিরাত তো দূরের কথা, দুনিয়াতে আপনারা শান্তি পাবেন। আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকি গঙ্গাচড়া সাধারণ মানুষের জন্য কাজ করে থাকবো। তাতে যদি আমাকে 20 বছর এভাবে অবহেলিত থাকতে হয়, আই উইল স্টে ওনলি ফর দ্যাট। আমার কষ্ট করা টাকাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে এবং সাধারণ মানুষের কাছে, এটাই আমার চাওয়া। কিন্তু আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং অন্যায়ের বশীভূত হয়ে কোনো অন্যায় করবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে বললাম যে আমাকে ডুয়াল ন্যাশনাল দিয়ে কলঙ্ক দিবেন না। নির্বাচন কমিশন অলরেডি ভেরিফাই করছে আমার অন্য দেশের কোন নাগরিকত্ব নাই। আমার যেটা আছে ভিসা, এটা অনেক মানুষেরই আছে। এদেশের প্রতিটা ডিসি এবং অন্যান্য যারা ভালো চাকরি করে, এরা সবাই বিভিন্ন দেশে যায়, আমিও বিভিন্ন দেশে যাই, কিন্তু তার মানে এই না ন্যাশনালিটি। আপনাদেরকে মিথ্যা প্রোপাগান্ডা বলে যে কথাগুলো বলতেছে, এর মধ্যে তারা তাদের মিথ্যাটা আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। আর আপনাদের বলতেছি ভাই, আপনারা যে ভোটে দেন, এই যে লোকটা আমাকে এত বড় ক্ষতিগ্রস্ত করলো, আল্লাহর উপর যদি ভরসা থাকে, এদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন, না হলে আমার ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলবো, আমি একটু বলি, আপনারা হয়তো ভাইয়ের অনেক কথা বললো, আমি একটু আপনাদের সামারি 2-3 মিনিট শুধু সামারি একটু বলবো। আমাদের সবচেয়ে সকল সাংবাদিক ভাইরা যারা আছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মূলত এখানে রংপুরে ডিসি অফিসে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে আমাদের এখানকার
যে নির্বাচন জেলা নির্বাচন সহকারী অফিসার হান্নান সাহেব, উনি মিথ্যা কিছু ডকুমেন্ট টাকা নিয়ে কিছু ডকুমেন্ট উনি দাখিল করে টাকা দিয়ে দাখিল করে, এবং উনি আমাদের এই সর্বপ্রথম এই মিথ্যা ডকুমেন্ট এই ডিসি অফিসের হান্নান সাহেব জেলা উপসহকারী নির্বাচন কর্মকর্তা নির্বাচন উনি একজন। আর এবং আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করছে রংপুরের এনএসআই এর ইকরাম সাহেব, উনি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকাররম হোসেন সুজনের বাসায় নির্বাচিত তফসিল ঘোষণার পর উনি ওখানে যে দাওয়াত খায়, এই ক্ষমতা ওনাকে দিল কোথায়? উনি এইভাবে দাওয়াত খেয়ে এই রংপুরের এই ঘটনাগুলোর পুরা মূলোৎপাটন করছেন আমাদের এনএসআই এর যে ইকরাম সাহেব, উনি এই ঘটনাগুলো ঘটাইছেন। এবং ঢাকায় যখন নির্বাচন কমিশন যখন আমাদেরকে মনোনয়ন বৈধতা দিল, তারপরে তারা করলো কি, বিএনপির যে হেভিওয়েট বড় বড় যারা যেমন মাহবুবুদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, এনাদেরকে দিয়ে মত করে আমাদের হাইকোর্টের রায়গুলো, আমাদের জাতীয় পার্টিতে এখন ওই অবস্থান নাই, যার কারণে তারা রায়টা হাইকোর্টের রায়টা তারা প্রথমে স্টে করলো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটাই চাওয়া ছিল যে হয়তো বড় আদালতে গেলে আমরা হয়তো রায়টা পাবো, সেখানে যা দেখা গেল ওখানেও ওনারা ওখানে যেমন বদরুদ্দোজা বাদল সাহেব ওখানে বলে যে একজন আপনার কিভাবে আপনি একজন যারা হানা ভোটের বিপক্ষে তাদেরকে কিভাবে আপনি রায় দেন, এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের এই উচ্চ আদালতে আমাদের এই আজকের রায়টা আমরা নিতে পারি নাই। যাই হোক, আমি আপনারা আমাদের জাতির বিবেক, আমার চাওয়া এই জনগণ, আমার রংপুর 1 আসনের যারা জনগণ আছেন সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা এই বিশ্বাসঘাতকতার যারা আপনারা সকলে দেখেছেন, আমি তার উপজেলার ভোটে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তখন তার উপজেলার ভোটে আমি তার সাথে ছিলাম, এবং অর্থ দিয়ে এই এলাকার যারা আমি তার সব ধরনের সহযোগিতা করার পর আমাদের সাথে বেইমানি করলো। আমার রংপুর 1 আসনের সকল মা বোনদেরকে বলবো, এই যে আগামীতে যে জাতীয় 12 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনে যেন মোকাররম হোসেন সুজনকে কোন ধরনের ভোট না দেয়, অনুরোধ করলাম। সবাইকে ধন্যবাদ। শুনেন, আমি আবার বলবি একটা কথা, যে একে বাদে আপনারা যাকে ভোট দেন আমাদের কোনো দুঃখ নাই, একে বাদে যাকে ভোট দিবেন আপনাদের মনে করবেন মঞ্জুরি, একে যদি ভোট দেন মনে করবেন আপনারা মঞ্জুমের প্রতি অবিচার করলেন, আর কিছু বলার নাই। একটা কথা মারবেন, এরা আমার প্রতি যে জুলুম করছে আমি মরে গেল এটা ভুলে যাওয়ার মতো না। আমি আমার চোখের সামনে কিভাবে এই কথা বলার পর আমি জানি থানা থেকে ফোন দেবে, ডিসি অফিস থেকে ফোন দেবে, আমাকে গ্রেফতার করার চেষ্টা করবে, আই ডোন্ট কেয়ার। আমি জেলে যাওয়ার জন্য রেডি আছি। মানুষ ন্যায় বিচার পায় না, সেটা আমি ব্যারিস্টার আগে এখানে গ্রেফতার হয়ে প্রমাণ করতে চাই। এরা যে কত বড় মিথ্যাবাদী, এবং আওয়ামী লীগের এই 17 বছরে তারাও এরকম অন্যায় হয়তো করছে, কিন্তু এরা অলরেডি শুরু করে দিছে, যেখানে কোর্টের সর্বোচ্চ লেভেলে আপনি বিচার পাবেন না, মবিং পাবেন, সেখানে আপনি কিসের কথা? তো আপনারা ভালো থাকবেন এবং বিভিন্ন ভাবে যখন থাকি আপনারা সহযোগিতা করবেন, এই বলেই শেষ করছি। বলেন। যে ঘটনাটা আজকে ঘটে গেল, আপনারা বিভিন্ন জনের বিষয়ে আপনারা অভিযোগও করলেন, এরপরে কি কোন ধরনের ইনিশিয়েটিভ আপনারা দিবেন? এরকম কোনো কর্মসূচি ঘোষণা দিবেন? না, আমরা এই ধরনের ইনিশিয়েটিভ থাকবে? আমরা এই মুহূর্তে তো ভোট করার জন্য এলিজিবল না। হ্যাঁ, আমরা তো ভোট করতে পারবো না, কারণ এপিলেট ডিভিশন একটা মত করে তাদের রায় নিছে তার পক্ষে। তাদের দাবি ছিল যে তাদের এখানে 90% ভোট, এবং 90% ভোট তো বিএনপির এখানে। আপনারা জানেন না, কিন্তু ঢাকার লোক জানে। ঢাকার যে একটা বিএনপি নির্বাচনী কমিটি আছে, ওনাদেরকে একটা দায়িত্ব দিছে এখানে, কিন্তু তাকে হেভিওয়েট মনে করার কোনো কারণ নাই। কারণ উনি আমাদেরকে ফেলার জন্য আমার টাকা নিয়ে, গতবারের টাকাগুলো তো আছে এখনো, হ্যাঁ, ওই টাকা দিয়ে আমার উপর আমার গলায় ছুরি বসাই দিয়েছে। হয়তো আমাদের তো নিচে বড় একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টের কিছু টাকা 20 লাখ টাকা দিয়ে আসছে, বলছে যে আমি তো এমপি হয়ে গেছি, একে শুধু ফেলাই দেন, একে ফেলাই দিলে আমি এমপি। কিন্তু আমি তো জানি তার অবস্থানটা কোথায়। আর আমাদের ইনিশিয়েটিভ নেওয়ার কোনো কিছু নাই। আমরা ভবিষ্যতে ইলেকশন করি না করি সেটা বড় কথা না। কথা হলো আমি সাধারণ মানুষ, গঙ্গাচড়ার একজন সাধারণ মানুষ হিসেবে থাকবো, এবং গঙ্গাচড়ার মানুষের পাশে। আমি এই গঙ্গাচড়ার বালু চড়ে সারাদিন কাজ করা মানুষ, আমি কোনো বেইমানি করার জন্য এখানে আসি নাই। আমি দেখে দিতে চাইছিলাম যে উন্নয়ন কিভাবে করে, উন্নয়ন কারে বলে, মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করে।
আজকে দক্ষিণবঙ্গের যে বাজেট, আমাদের উত্তরবঙ্গের বাজেট 1 টাকা আনতে পারেন না আপনারা, যেখানে প্রতিটা চিটাগাঙ্গে আপনাদের বাজেট দেয় 8,000 কোটি, আপনাদের রংপুরে বাজেট 200 কোটিও আসে না। এই সব কারণে রাজনীতিতে আসা। কিন্তু আমি বুঝলাম যে এখানে রাজনীতিবিদ হওয়া তো সহজ না। এখানে একজন প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হলো স্বাক্ষর জ্ঞানহীন, তার কাছে আমি ব্যারিস্টার পরাজিত। এটা আমার পরাজিত না, এই পুরা গঙ্গাচড়ার পরাজিত। কারণ আপনারা তো আমাকে টোকাই শিক্ষা দেন নাই, আমি টোকাই গেছিলাম না, কিন্তু বাকিরা টোকাই মপিং করে, সে জানে হাউ টু হ্যান্ডেল। কিন্তু আমার জীবনে আত্মবিশ্বাসটা ছিল না। আমি ভাবছিলাম এতগুলো দৌড়াদৌড়ি করলাম, ভাবছিলাম হয়তো বা এখানে ন্যায় বিচার পাবো, কিন্তু না। আওয়ামী লীগ এই সরকারের কোনো পার্থক্য নাই। এখানে ন্যায় বিচার তো দূরের কথা, এখানে সম্ভবই না। তার কাজে আমি এখন নির্বাচন নিয়ে চিন্তা বা কাউকে সাপোর্ট এইসব না। আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন এই কুশ্রীপুর মহলকে, এবং এটাই আমার চাওয়া। যদি এটা করেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে, এর চেয়ে আমার কিছু নাই। আর গঙ্গাচড়ার সাধারণ মানুষের জন্য আবার কাজ করতে যাবো লন্ডনে, আবার টাকা পাঠাবো। যে মসজিদ মাদ্রাসা অবহেলিত কাজ, এগুলা আমার কন্টিনিউ থাকবে। আমি এমপিওর দরকার নাই, আমার জীবনে যেটা দেওয়ার আমি দিয়ে যাব, এবং এই গঙ্গা চড়ার জন্য কাজ করে মানুষকে প্রমাণ করে দিব আমি শুধু ভোটের জন্য এখানে ছিলাম না। আমি শুধু চাইছি যে সরকারের যে উন্নয়ন 5% না 25% স্প্লিট ফান্ডিং, যেটা হলো গঙ্গা চড়ার উন্নয়নের জন্য দরকার, এই টাকাটা আমি সাধারণ মানুষের উপকার করব। কিন্তু সেখানে তো যাওয়া সম্ভব না, এখানে আমার মতো সাধারণ মানুষ যাওয়া সম্ভব না। এখানে অনলি বাটপারদের পক্ষেই সম্ভব, এটা ছোট মোটো সম্ভব না। তো আপনাদের আর কিছু বলার নাই, আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলেন। আসলে এটা প্রশ্ন আছে আর কোনো? আপনার রিভিউ করার কোনো ফাইনালি সুযোগ আছে কিনা, আর আপনার সঙ্গে আপনি যাকে অভিযুক্ত করলেন যে বেইমানি করছে আপনার সাথে, আপনি মানে তাকে প্রতিহত করতে আপনার কর্মী বাহিনী কোনো কার্যকরী ব্যবস্থা নেবে? না না না, আমি এগুলা কর্মী বাহিনী কেন, আমার তো কোনো কর্মী নাই, আমার কোনো কর্মী বাহিনী নেই, আমার সাধারণ মানুষ। আমি তাদেরকে একটাই বলবো, আমার কোনো ইনিশিয়েটিভ নাই, আমার কারোর পক্ষে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আপনাদের মূল্যবান ভোটটা আপনাদের বিবেকের উপর, কিন্তু যে লোকটা আমার টাকা দিয়ে আমার গলায় ছুরি বসাছে, সেই লোকটা টাকা দেওয়া, ভোট দেওয়া মানে আমার গলায় আরেকটা ছুরি দেওয়া। আপনারা এর জবাব দিবেন। এটা যদি আমাকে কেউ ভালোবাসে, সেটা কাজ করবে। আর আমি গঙ্গাচড়ার মানুষের, গঙ্গাচড়ার এই 3,75,000 ভোটের অংশীদারিত্ব নেই না। কারণ গঙ্গাচড়ার প্রতিটা ভোটার তাদের একান্ত ব্যক্তিগত ভোট, তারা তাদের মতামত প্রকাশ করবে। শুধু আমি একটাই বলবো যে যারা অন্যায় করে আর যারা অন্যায় সহে, তারা প্রত্যেকেই সমান অপরাধী। আজকে আমার কাছে টাকা নিয়ে যে এখানে আমার লন্ডনের ফোনে কতবার ফোন দিছে উপরে আল্লাহ জানে, টাকা নেওয়ার জন্য ভাই, বাবা, দাদা সমস্ত সম্পর্ক তৈরি করছিল। হাদিকে নিয়ে আমার ভাই, এগুলা সবকিছুর জন্য দায়ী আমার ভাইকে বলবো। কারণ ও আমাকে প্রথম যদি না বলতো যে ওকে ভোট করার টাকা দেন, আমি হয়তো দিতামও না, কারণ আমি তাকে চিনতামও না। কিন্তু ওই টাকা একসাথে বড় টাকা পাইছে, জীবনে তো কোটি টাকা দেখে নাই। ওই টাকা কিছু অংশ দিয়ে আমার গলায় 25 লাখ টাকার মতো খরচ করে বসাই দিয়েছে চুরি। আমি তো কখনো কল্পনাও করি নাই। ঠিক আছে, আপনাদের আমি বলবো না আর কিছু, আসলে বললে অনেক বাইরে হয়ে আসবে, আপনাদেরকে বলতে চাই না। সময় মতো আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।